রায়, আমাকে একটা কথা বলো তো। কোয়েল আমাদের বাড়িতে আসার পর তুমি কোনোদিনও এটা নোটিস করেছো? আই মিন, কখনো ওকে কোনো ডাক্তারের কাছে যেতে দেখেছো? কে জানে, ওই মাঝে মাঝে ইন্টারভিউ দিতে যেত না, সেটা মনে হয় ডাক্তারের কাছেই যেত, যাতে আমরা কিছু জানতে না পারি সেই জন্য বলতো ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিন্তু খরচ, এই ধরনের অসুখের তো নিশ্চয়ই ফ্রিতে ট্রিটমেন্ট হয় না। জানি না, ইন্স্যুরেন্সের টাকা ছিল হয়তো, আর ও নিজেও তো বলেছিল কল্যাণের কিছু টাকায় নাকি কোনো মতে চলছে, সেখান থেকেই হয়তো। আমার কি মনে হয় জানো তো নির্বাণ, এই বিষয়টা নিয়ে না আমার প্রাণত সংকেল আর সার্থকের সঙ্গে একবার কথা বলা দরকার, যদি ওরা কিছু করতে পারে। কোয়েল বললো কালকে নাকি চেক আপ করাতে যাচ্ছে, আমি এত করে বললাম আমাকে নিয়ে যেতে, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হলো না কেন বলো তো? এই সন্দেহটাই তো শেয়ার করতে পারছি না রাই, তুমি আমাকে আবার খারাপ ভাববে। ও চাইছে না রাই আমরা এই বিষয়ে ইন্টারফেয়ার করি। না না, সেটা ঠিক হবে না। আমরা ছাড়া এই মুহূর্তে ওর পাশে আর কেউ নেই, আমাদের সবটা জানতেই হবে। তুমি ভেবো না অনির্বাণ, আমি একটু একটু করে সব জেনে নেব ওর কাছ থেকে, কিন্তু তুমি একবার ভাবো তো, যদি আজই আমি চিঠিটা না পেতাম তাহলে তোমাকে এখানে দেখলে বলে দেবে এই জায়গাটা তুমি আমার জন্য ঠিক করে দিয়েছো। এত অভিমান কেন হলো তোমার? বুঝতে পারছি মনে মনে ঘুমড়ে যাচ্ছ, কিন্তু তোমার মনে ঠিক কি চলছে আমি বুঝতে পারছি না। স্রোত, তুমি কি এই বিয়েটা সিরিয়াসলি নিয়ে ফেলেছ? নিও না স্রোত, আমি নিচ্ছি না। আমাকে ভালোবাসলে তুমিই কষ্ট পাবে। এত কাছে আসবেন না, 1 বছর পর কষ্ট পাবে। তোমার মনের মন্দিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। কষ্ট আমার হবে না স্রোত, 1 বছরের শেষে হলে তোমার হবে। কি বলছিস? কি কোয়েলের ক্যান্সার হয়েছে? হ্যাঁ রে, এই কথাটা শোনার পর থেকে আমার এত খারাপ লাগছে, খালি মনে হচ্ছে অকারণে কত ভুল বুঝেছি ওকে আমি। রাই, দেখো অসুখ করেছে এটা ভালো কথা নয় ঠিকই, কিন্তু তোমার কিন্তু এর মধ্যে ঢুকে আগ বাড়িয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। দেখো ও তো এতদিন ধরে নিজের ট্রিটমেন্ট নিজে করিয়েছে, যেভাবে হোক একটা ব্যবস্থা করিয়েছে। মা, ও সস্তায় ট্রিটমেন্ট করাচ্ছে, ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছে, সেটা করতে দাও।
তুমি আগ বাড়িয়ে কিচ্ছু করো না, এত প্রশ্রয় দেওয়ার দরকার নেই। কি বলছো এসব তুমি মা? আর প্রশ্রয়ের কথা কোথা থেকে আসছে এখানে? আমার আমার ক্ষমতাই বা কতটুকু মা? বড়জোর আমি ওকে একজন ডক্টরের কাছে নিয়ে যেতে পারি একটু বেটার ট্রিটমেন্টের জন্য। সেটাও করতে হবে না তো, ও তো এতদিন একটা ডাক্তার দেখাচ্ছে, তুমি আবার ওর মধ্যে ঢুকে কেন আলাদা করে ডাক্তার দেখাবে? তুমি কিন্তু ভুলে যেও না যে ও তোমার সংসারের একটা বাড়তি বোঝা। মা প্লিজ, একজন অসুস্থ মানুষকে নিয়ে অন্তত এইভাবে বলো না। আমি বলতাম না, আমার ওকে মোটে ভালো লাগেনি। ও আমাদের বাড়িতে এসেছিল, আমি ভালো করে দেখেছি। ও কিন্তু সুবিধের মেয়ে নয়, আমি তোমাকে বলে দিচ্ছি। আমার কথাটা শোনো। আর ও তো চলে যেতে চেয়েছিল, তুমি কেন ওকে আটকালে বলো তো? হ্যাঁ, কেন আটকালে? ও কোথাও অন্য কোথাও গিয়ে থাকতো, তুমি মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে। রাই, বৌমনি, তুমি না আমার মনের কথা বুঝতে পারো জানো তো? তখন থেকে মনটা খালি চা চা করছিল। দাও তো। ওইদিকে আমার ছোট ননদের খবর জানো? কথা হয়েছে তার সঙ্গে? না, কেন? কি হয়েছে স্রোতের? তিনি তো জ্বর বাঁধিয়ে বসে আছেন। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ওদিকে গিয়ে রান্না চাপাই। কি বলছো বৌমনি? এ বাবা, আমি দুপুরবেলাও আজকে ভাবলাম স্রোতকে একবার একটা ফোন করি, এত কাজের চাপ ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। পারলে একটা ফোন করে নিও। ওকে নিয়ে একটু চিন্তা করতে হবে না বৌমনি? ওর কাছে এখন দুটো ডক্টর। আঙ্কেল যে ভালোবাসে স্রোতকে, এতক্ষণে দেখো জ্বর নিয়ে হয়তো বাড়ি মাথায় করেছে। আর কাজ করি বুঝলে তো, বাড়ি যাওয়ার পথে একবার ওর বাড়ি হয়ে টুক করে ঘুরে যাই আমি। হ্যাঁ, সেই ভালো। একবার দেখা করে নিও না তো তার কিন্তু আবার অভিমান হবে। যতই বাড়িতে ডাক্তার থাকুক, এই সময় একটু তো আমাদের কথা ওর মনে পড়ছেই বলো। তুমি কিন্তু ভুলো না যেও। একদম। তাহলে আর দেরি করে লাভ নেই, ওর বাড়ি হয়ে যেতে যেতে সত্যি অনেকটা রাত হয়ে যাবে। আমি বেরিয়েই পড়ি বৌমনি। আর নীলু, যেটা আমি বলেছি একটু মাথায় রাখিস। কি দরকার বল শুধু শুধু জটিলতা বাড়িয়ে? তুই যদি এখন ডিভোর্সটা না দিস সূর্যকে, তাহলে ও যে সত্যি এরপর কি করবে সেটা আমরা কেউ জানি না। আর তোর নামে এখন এতগুলো কেস, ডিভোর্সের কেসটা নিয়ে আলাদা করে তুই কিছু করতেও পারবি না। আমি জানি এই সব কিছুর জন্য তুই আমাকে দায়ী করবি, আর আমি এটা অস্বীকার করছি না যে আমি জোর করে তোর সঙ্গে সূর্যর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি এরকম একটা ভবিতব্য হবে। দুঃস্বপ্নও ভাবিনি কখনো। পারলে মাফ করে দিস আমাকে। তোর চা খাওয়া হয়ে গেছে না? দে আমায়, দে, আমি রেখে দিচ্ছি। সরি 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 সরি, হাত ফসকে পড়ে গেল। ঠিক আছে, কি করবো বলো তো এবার? রাই, তোমার এই বাড়িতে কিছু শাড়ি আছে তো? চলো, আমি এক্ষুনি দিচ্ছি। চলো আমার সাথে, চলো। চলো। মাপ করবো? মাপ তো করবো না, কোনোদিনও মাপ করবো না। তুই আমার যা ক্ষতি করেছিস, আমিও তোর ক্ষতি করব, আরো ক্ষতি। আমার জীবনে সব খারাপের জন্য সবচাইতে বেশি দায়ী তুই। আমি তোকে কোনোদিনও সুখী হতে দেব না, কোনোদিনও না। এ কি রে, তুই তো বললি দিদিকে ফোন করতে হবে না, ওর অনেক কাজ সমস্ত ফেলে চলে আসবে। এখন মুখ ঘুরিয়ে বসে থাকলে ওর ভালো লাগবে? তাই বলে ফোনও করবে না? পিসমণি তো বাড়িতে খবর দিয়েছে, নিশ্চয়ই বৌমনির কাছে সব শুনেছে। ও শুনেছি বলেই তো এসেছি স্রোত। আঙ্কেল, আপনি ওকে একটু বোঝান তো, কিরকম বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে আমার উপর। এখন তুমি এসেছো মা, তুমি বোঝাও, আমি তোমার একটু জল খাবারের ব্যবস্থা করি। না না, ব্যস্ত হতে হবে না আঙ্কেল, একটু চা হলেই শুধু হবে আমার। মাথা খারাপ? তারপর উনি আবার অভিমান করবেন যে আমার দিদিকে যথাযথভাবে আপ্যায়ন করা হলো না। ওতে আমি নেই, তুমি বসো, আমি একটু গল্প করো। আসছি আসছি আসছি। কিরে শোন না স্রোত, এরকম কেন করছিস? ডাক্তারবাবু কি খুব দুষ্টুমি করেছে রে? একেবারে জ্বর চলে এলো। ভাই, তুই না একেবারে যাতা রকমের বকে গেছিস, জানিস তো? আমার দিদি ভাইটা যে কবে এরকম বেয়ার রকমের রসিক হলো আমি জানি না। একে তো আমার জ্বর শুনেও ফোন করিসনি, খোঁজ নিসনি, তার উপর ইয়ার্কি হচ্ছে। বাবা বাঁচাও, ওকে বাঁচাও, ওকে লাগছে স্রোত আমার।
আমি এখন সশরীরে এখানে হাজির হয়ে গেলাম, তার কোনো ভ্যালু নেই, তাই তো? কেন তোকে ফোন করলাম না, তার জন্য মার খেতে হবে আমাকে? হ্যাঁ, মার খেতে হবে। দিদি ভাই, তুই আমাকে ভুলে যাচ্ছিস। বাড়িতেও সবাই আমাকে ভুলে গেছে। ভুলে গেলে এত উতলা হয়ে তোর জ্বরের খবর শুনে ছুটে আসতাম এখানে, বোকা মেয়ে। কিন্তু এসে তো মনে হচ্ছে না এলেই ভালো হতো। সবাই কত যত্ন করছে তোর, ভালো লাগছে দেখে আমার। বরং তোর এখন আমাদের কথা না মনে পড়ার কথা। যাই হোক, বাদ দে তো সব কথা। এবার বলতো চোটটা কেন এলো হঠাৎ করে? অভিমানে নাকি ভালোবাসায়? দিদি ভাই, এখানে কোনো গভীর আলোচনা চলছিল মনে হচ্ছে। আমাকে দেখে চুপ করে গেলে কেন? শুধু গভীর নয় ডাক্তারবাবু, খুবই গোপন আলোচনা চলছিল। ওই বনে বনে ব্যাপার আর কি। তোমার ওসব কথা আবার না জানলেও হবে। বুঝলাম। আমি এখন তাহলে এখানে অবাঞ্ছিত অতিথি। তাহলে আমি কি এখন বেরিয়ে যাব? আরে না 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 না, থাক থাক থাক। উফ, এসেই যখন পড়েছো তখন আমাদের আড্ডায় তুমি জয়েন করতেই পারো। কিন্তু তার আগে এটা বলো তো, ওটা কি? সোফা। কেন, ভালো না? খুবই ভালো, কিন্তু শোয়ার ঘরে হঠাৎ সোফা? আগের দিন তো এটা ছিল না, নতুন কেনা হয়েছে বলে মনে হচ্ছে। দিদি ভাই, ওটা আমার জন্য। তোর জন্য? মানে? মানে ওটা না আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিজ করার জন্য কেনা। আসলে বিছানায় বসে তো সেভাবে পড়াশোনা হয় না, আমার ঘুম পেয়ে যায়, তাই জন্য এই ব্যবস্থাটা করা। বাবা, তোর এত খেয়াল রাখছে একদিনে ডাক্তারবাবু, এ তো দারুণ ব্যাপার। সার্থক, আমার কি একটা থ্যাংক ইউ তোমাকে বলা উচিত আমার বোনের এত খেয়াল রাখার জন্য? দিদি, তাহলে তো আমাকে ডাক্তারি করার জন্য ধন্যবাদ দিতে হয়। আমি যা করেছি আমার কর্তব্য থেকেই করেছি। এখন একটা ওষুধ আছে, খেয়েছো? না, আমার জ্বর তো নেমে গেছে, এখন আর ওটার কি দরকার? ওটা একটা কোর্স, টানা 3 দিন খেতেই হবে। একজন হবু ডাক্তারকে এটা বলে বোঝাতে হচ্ছে? ওই কোর্সের কোনো দরকার নেই, আমি আমি ঠিক আছি। আমি পচা ওষুধ আর খাবো না। দিদি, তুমি দেখছো কেমন বেয়ারা তোমার বোন? দিদিভাইকে সাক্ষী মানার কোনো দরকার নেই, আমি ওষুধ খাবো না, ব্যাস। বেশ, আমিও দেখছি কি করা যায়। আমি কিন্তু ওষুধ খাবো না। দিদিভাই, তুই কিন্তু কিছু বলছিস না। আমি দিদি কিছু বল। আমি কি চাই? ওষুধ খাও, হা করো, হা করো। হ্যাঁ, জলটা খাও, খাও। খাবে না? খাও, জলটা খাও। মিশন অ্যাকমপ্লিশড। ওষুধ খাবে না? কি কোয়েলের ঘরে? মনটা খচখচ করছে খুব। জানি না কেন কোয়েলের এই অসুখের বিষয়টা নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে। একটা মানুষের কোলন ক্যান্সার, এই অবস্থায় এই পরিস্থিতিতে সে সমস্ত রকম খাবার খাচ্ছে। আমরা তো বাড়িতে রেস্টুরেন্ট থেকে কতবার খাবার এনেছি, সে নিয়েও তো কখনো কিচ্ছু বলেনি কোয়েল। নাকি এই রোগ থেকে সেরে ওঠার উপায় নেই, এটা জানে বলেই ও নিজের জীবনটাকে যেমন খুশি যেভাবে খুশি বাঁচতে চাইছে। আমি তো ওকে কখনো মেডিসিন খেতে দেখিনি। ওর ক্যান্সারের কথা আমি জানার আগে রাই জেনে গেল। ওটা সত্যি সবকিছু আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। না না না,
কোয়েল কখনোই এতটা ইনোসেন্ট নয়। আমি তো ওর সাথে সংসার করেছি, ঘর করেছি, এতগুলো বছর ধরে আমি ওকে চিনি। ও যে কতটা সেলফিশ, কতটা স্বার্থপর, সেটা আমার থেকে ভালো আর কে জানে। যে কোনো কারণেই হোক, পরিস্থিতির চাপে হোক, একটা মানুষের আমল বদলে যাওয়া সম্ভব। কোয়েল চেষ্টা করেছিল, একবার না অনেকবার চেষ্টা করেছিল আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। চোখের ইশারা, বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু বুঝতে পারছিলাম। এগুলো তো আমার চেনা, খুব চেনা। ও কোন সময় কি ইশারা করছে এগুলো আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। আমি যদি এক পা ভুল করে ওর দিকে এগোতাম, ও আমার দিকে 10 পা এগিয়ে আসতো। কিন্তু কোয়েল কি চাইছে? কি চাইছে এক্স্যাক্টলি কোয়েল? কেন নাটক করে ওই বাড়িতে থেকে গেল? কেন? নাকি আমি সব ভুল ভাবছি? একটু বেশিই ভাবছি। কোয়েল হয়তো সত্যি সত্যিই অসুস্থ। যতক্ষণ পর্যন্ত ওর সব মেডিকেল রিপোর্টস আমি নিজের চোখে না দেখছি, আমি কোয়েলকে ক্লিন চিট দিতে পারছি না। স্রোত হঠাৎ করে জ্বর বাঁধিয়ে বসেছে। ওকে দেখে আসতে একটু দেরি হয়ে গেল। আমাকে বলতে পারতে একবার, আমিও একবার দেখা করে আসতাম। অবশ্য একদিকে ভালোই করেছো, আমি গেলে অনেক প্রশ্ন উঠত। এনিওয়েজ, স্রোত এখন কেমন আছে? জ্বরটা কমে গেছে, দুর্বলতাটা একটু আছে। ডাক্তারবাবু খুব যত্ন করছে ওর বউয়ের। তাছাড়া আঙ্কেলও রয়েছেন, পিসিমণি রয়েছেন, সবাই খুব ভালোবাসে স্রোতকে। পিসিমণি তো সারাটা দিন ওকে আগলে রাখছে, একদম মায়ের মতো। অবশ্য আমাদের জামাইও কম কিছু না। সত্যি আমার না ভেবে খুব ভালো লাগছে যে এত ভালো ফ্যামিলিতে ওর বিয়ে হয়েছে। ও যে বাড়ির বাইরে আছে সেটা কেউ ওর মাথাতেই আসতে দিচ্ছে না। সার্থক যতই হম্বিতম্বি করুক না কেন, বড্ড ইম্যাচিউর ছেলেটা সত্যি। তোমাকে তো বলাই হয়নি কাল রাত্রের দিন কি হয়েছিল। স্রোতকে কিছুতেই ওই ঘরে থাকতে দেবে না, ভূত সেজে ভয় দেখাতে চলে এসেছে। ও বাবা, সে কি কাণ্ড! তার মধ্যে ওই বাড়িতে আবার আরেকটা চোর এসে হাজির। কি বলবো তোমাকে আর। কেউ প্রথমে বুঝতে পারেনি যে চোরটা কে বা ভূতটা কে, কিন্তু আমি বুঝতে পেরেছি পরে যে কে আসলে ভূত সেজে এসেছিল। ও বাবা, দুটোই একেবারে ছেলে মানুষ। খুব ভালো জমবে কিন্তু ওদের। যত ঝগড়া তত প্রেম, তাই না? কি হলো, তুমি কিছু বলছো না? চুপ করে আছো। শুনছি। শুনছো? কোনো রিয়াকশন নেই? আমার একটা কথা শুনেছো আদৌ? এতক্ষণ যে কথা বললাম, একাই বকে গেলাম, নাকি শুধু তাকিয়েই আছো সেই থেকে? এর উত্তরটা ভয়ে বলি না নির্ভয়ে বলি? দুটোতেই শুনি। যদি ভয়ে বলি সেক্ষেত্রে বলতে হয় শুনতে বেশ লাগছে, আর নির্ভয়ে বললে সেক্ষেত্রে বলতে হয় বেশ অনেক কদিন পর আজ
এই ঘরটা ঘর হয়ে উঠেছে। কদিন এই ঘরটা কেবলমাত্র হোটেলের রুম হয়েছিল। জানি রুমকে বাংলায় ঘর বলে, কিন্তু এই কদিন এই ঘরটা একটা মানুষের শুধুমাত্র মাথা গোজার জায়গা হয়েছিল। তাই তোমার গলার আওয়াজ শোনার জন্য, তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সেই কারণে তোমাকে ফোন করতাম বারবার, শুধুমাত্র তোমার গলার আওয়াজ শোনার জন্য। সেরকম কোনো কথা নয়, শুধু তোমার গলার স্বরটা। নির্ভয় যদি বলতে হয় রাই, এ কটা দিন তোমার অনির্বাণের প্রাণ ছিল না, শুধু আয়ু আছে বলে বেঁচে ছিল। ঘরে ঢোকার পরে দেখলাম বিছানার উপর সঞ্চয়িতাটা পড়ে আছে। কাব্যচর্চা যে খুব বেশি চলছে সেটা বোঝা যাচ্ছে। জীবনে কখনো কখনো কাব্য কিন্তু সত্যি হয়ে ওঠে রাই, অথবা সত্যিটাকে কবি কাব্যে ফুটিয়ে তোলেন। আমরা তা পারি না। কিন্তু এখন কাব্য চর্চা করার সময় নয় অনির্বাণ। কোয়েলের চিকিৎসাটা নিয়ে আমাদের ভাবা দরকার। ওকে আমরা কিভাবে হেল্প করতে পারি, কোথায় নিয়ে যেতে পারি, দিয়ার ভবিষ্যৎটা নিয়েও তো ভাবতে হবে। এটা রিকোয়েস্ট করবো রাই। কি? এখন এই সময়টা না হয় কোয়েল এই ঘরে না ঢুকে ওই গেস্ট রুমেই থাকুক। রাই প্লিজ, আজ এতদিন পর আমি আর তুমি একটু নিজেদের মতন করে সময় পেয়েছি। সেই সময়টাকে একটু নিজেদের মতো করে উপভোগ করি। এখন এই মুহূর্তে আমি তোমাকে ছুঁয়ে অনুভব করতে চাই রাই। তুমি আমার কাছে আছো, আমি তোমার কাছে আছি। আমাদের একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছি আমরা। বড্ড টায়ার্ড লাগছে আমার অনির্বাণ, ঘুম পাচ্ছে। গুড নাইট। আমার সমস্ত মার্সি পিটিশন তোমার কাছে রিজেক্টেড রাই। তুমি আমাকে ক্ষমা করোনি, কেবল তৃতীয় কারোর প্রতি কর্তব্যের তাড়নায় তুমি ফিরে এসেছো। একজন অসুস্থ মানুষের অনুরোধ আমি ফেরাতে পারিনি, ফিরে এসেছি। তার মানে আমি ইম্যাটেরিয়াল, তোমার জীবনে আমার আর কোনো গুরুত্ব নেই। ওরে উফ উফ ইসি এই জন্য বলেছিলাম বেশি কায়দা না দেখিয়ে খাটে এসে শুতে। মাঝরাতে ধপাস করে পড়ে গেলেন তো। নিন উঠুন উঠুন, আমি সবাই গিয়ে শুচ্ছি। কি করে যে পড়ে গেলাম
ঘুমোতে কোনো অসুবিধা হচ্ছিল না এখানে। হচ্ছিল কি হচ্ছিল না এইটা দেখেই বোঝা যাচ্ছে। আমি হেল্প করে দিচ্ছি। থাক, কোনো দরকার নেই, আমি নিজেই পারবো। ওকে, হেল্প কর। এই যে গালে হাত দিয়ে কি দেখা হচ্ছে? মজা। শোনো, একদম হাসবে না বলে দিচ্ছি। এটা কি সিনেমা হচ্ছে? না না, এখানে তো কমেডি শো হচ্ছে, তবে স্ট্যান্ড আপ কমেডি নয়, একেবারে লে ডাউন কমেডি, মাটিতে শুয়ে শুয়ে। তোমার সবেতেই বড্ড বেশি কথা হয়েছে না? চোট, একদম হাসবে না বলে দিচ্ছি। এই আবার হাসছো তুমি? এই তবে না। লাগছে সরুন। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। বলছিলাম কি, ওখানে না শুলে হবে, মানে খাটেও জায়গা আছে দুজনের মতো। এটা আমার মাপে কেনা তো, আমি শুলে পড়বো না। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আলোটা নেভাতে হবে। এই মেয়েটা আমাকে শেষ করে দেবে। আমি নিজেকে ওর থেকে টেনে আনতেও পারছি না। কেন যে মাঝে মাঝে ওকে এত আকর্ষণীয় লাগে, চুম্বকের মতো টানতে থাকে যেন আমায়। ড্যাম ইট! লোকটা কি আমার দিকে তাকিয়ে বসেছিল? কি ভাবছিল কি হা করে? এ কি, শুধু আমাদের প্লেট কেন? তোমার প্লেট কোথায়? আমি একটু পরে খাবো, তোমাদের তো অফিসে যেতে হবে, তাই একদম না, চুপচাপ এখানে বসো, আমাকে দাও, আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি। আরে আশ্চর্য তো, আমি তো বলছি আমি পরে খাবো, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা নয় কোয়েল, এটা দায়িত্ব, আমার কর্তব্য এটা। বসো এখানে, অসুস্থ শরীর নিয়ে তুমি আমাদের সার্ভ করছো, আমরা কি এটুকু নিজে করে নিতে পারবো না নাকি? দাও এদিকে। কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি, বিশ্বাস করো, আমার মনটা অন্যদিকে আমি রাখতে পারি। সে ঠিক আছে, কিন্তু নিজেরও খেয়ালটা রাখতে হবে। হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করার টাইম, আমরা সবাই অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছি, দিয়ে আর খাওয়া হয়ে গেছে। তুমিও এসো, এসে আমাদের সঙ্গে বসে ব্রেকফাস্টটা করে নাও। এসো এদিকে, দাও ওটা আমাকে। এখানে বসো। কোয়েল,
তোমার আজকে ডাক্তারের কাছে যাওয়া আছে না? তাহলে আজকের দিনটা আমি তোমার সঙ্গে যাই। এতদিন তো তুমি নিজেই নিজের চিকিৎসা করিয়েছো। এখন যখন তুমি আমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করে এখানে রয়েছো, আমার মনে হয় আমাদেরও ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলা উচিত, তাই না? রায়, কথা বলার কি দরকার আছে? উনি তো সাধ্যমতো চেষ্টা করছেন যাতে আমার আয়ুটা আরো কিছুদিন ধরে রাখা যায়। আর আমি বাঁচতে চাই রাই, অন্তত দিয়ার মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই। তুমি বাঁচবে কোয়েল, তুমি সুস্থভাবে সুন্দরভাবে বাঁচবে। কোয়েল প্লিজ আমাকে নিয়ে চলো। ডাক্তারের সঙ্গে কথা না বললে আমার শান্তি হবে না। না রাই, দেখো এমনিতেই তোমার অফিসের কাজে অনেক ক্ষতি হচ্ছে, আর আমার এই চিকিৎসার ব্যাপারটা আমাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে দাও তোমরা। এতদিন আমি শক্ত ছিলাম, এখন আমার সঙ্গে গেলে আমার নিজেকে দুর্বল মনে হবে। দেখো তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তুমি আমার কথা শুনে তুমি এই বাড়িতে চলে এসেছো, আমার মেয়ের দেখাশোনা করছো, এটাই তো আমার কাছে অনেক। বাকিটা আমি সামলে নিচ্ছি। যদি কোনো কারণে আমার মনে হয় যে তোমাদেরকে নিয়ে যাওয়া জরুরি, তাহলে আমি তোমাদেরকে বলবো। কিরকম অদ্ভুত জেদ করছে দেখছো অনির্বাণ? দেখো, তোমার কথা সবই বুঝতে পারছি, তবে রায় তোমার সাথে গেলে অসুবিধে কোথায়? অন্তত অসুখটা কোন স্টেজে আছে সেটা তো ও জানতে পারবে। তাই কোথাও নিয়ে গেলে যদি বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, সেসব নিয়ে তো ও কথা বলতে পারবে। না না, এখানে তো যথেষ্ট আমার ভালোই চিকিৎসা হচ্ছে। আর তাছাড়া তোমরা দুজন আমার সঙ্গে গেলে আমার খুব নিজেকে বোঝা মনে হবে।